আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো আমরা হাইড্রোলজিক ফিচার নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা হাইড্রোলজিক ফিচার নিয়ে যে আলোচনা, তার ভিতরে প্রথম ভিডিওতে 3টা ফিচার নিয়ে আলোচনা করেছি, পরের ভিডিওতে 4টা ফিচার নিয়ে আলোচনা করেছি এবং এই ভিডিওতে আমরা আরও 3টা ফিচার নিয়ে আলোচনা করব, অর্থাৎ মোট 10টা ফিচারের আলোচনাটা এখানে শেষ হয়ে যাবে। তো এর পরবর্তীতে আরও একটা ভিডিও আসবে, সেখানে আমরা আরও 3টা ফিচার নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো দেখো, হাইড্রোলজিক যে ফিচারগুলো আছে, সেই হাইড্রোলজিক যে ফিচারগুলো, তার ভিতরে আমরা মোটামুটি আগে যে 7টা পড়ে আসছি, 8 নম্বর ফিচার হিসেবে আমরা দেখতেছি কি হাইড্রোলজিক্যাল মডেলিং। হাইড্রোলজিক্যাল মডেলিং আসলে জিনিসটা কি সেটা আমরা একটুখানি এখানে পড়ে বোঝার চেষ্টা করি। হাইড্রোলজিক্যাল মডেলিং মনে বুঝতে পারতেছি কি যে এখানে হাইড্রোলজির কোনো এক ধরনের মডেল তৈরি করতে হবে, তাই না? তাহলে এই মডেলটা আসলে কী ধরনের একটুখানি দেখে আসি। হাইড্রোলজি পানিচক্রের প্রক্রিয়া ও আচরণ অনুসরণ করে বিভিন্ন ধরনের হাইড্রোলজিক্যাল মডেল তৈরি করে, ঠিক আছে? তৈরি করে বিভিন্ন প্রকার ভবিষ্যৎবাণী করে থাকে নর্মালি। অর্থাৎ কি, এখানে হাইড্রোলজি মূলত যে কোনো জায়গায় পানিচক্র, প্রত্যেক জায়গার পানিচক্র কিন্তু একই না, ঠিক আছে? আমি কিন্তু কি বলা যায় যে উত্তরের যে দেশগুলো আছে, ঠিক আছে, উত্তরের দেশগুলোতে গিয়ে বলতে পারবো না ওখানে বৃষ্টিপাত হবে, ওই বৃষ্টিপাতের পানি ইনফিল্ট্রেশন হবে, এইভাবে কিন্তু বলতে পারবো না। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় পানিচক্রের একটু কিছুটা হইলেও ভ্যারিয়েশন আছে, পরিবর্তন আছে। তো সেই পরিবর্তনের কারণে সেই হাইড্রোলজি ওইখানে যে পানিচক্রের যে আলাদা প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ও আচরণ অনুসরণ করে বিভিন্ন ধরনের হাইড্রোলজিক্যাল মডেল তৈরি করে, ঠিক আছে? এবং এই মডেল তৈরি করে বিভিন্ন প্রকার ভবিষ্যৎবাণী করে থাকে। অর্থাৎ বিভিন্ন প্রকার ভবিষ্যৎবাণী কি আমরা দেখি না যে বলা থাকে যে অমুক দিন বৃষ্টিপাত হবে, অমুক দিন দেখা যাচ্ছে ঝড় আসতে পারে, অমুক দিন অমুক আসতে পারে, তমুক আসতে পারে, এই যে আমাদের বলা হয় না, বা বলা হয় যে অমুক সময় বন্যা হইতে পারে। এই যে বৃষ্টি, এই যে আমাদের যে পূর্বাভাসগুলো বা বিভিন্ন ধরনের ভবিষ্যৎবাণীগুলো, এগুলো করতে গেলে কি হয়, একটা হাইড্রোলজিক্যাল মডেলিং তৈরি করতে হয়, ঠিক আছে? তো সেই হাইড্রোলজিক্যাল মডেলটা তৈরি করতে হলে অবশ্যই আমাদেরকে হাইড্রোলজি সম্পর্কে জ্ঞান থাকতে হবে, আর নয়তো কি বলা যায়, আমরা সেটা পারবো না। অর্থাৎ হাইড্রোলজিক্যাল মডেলিং, হাইড্রোলজি যেহেতু হাইড্রোলজিক্যাল মডেলিং নিয়ে আলোচনা করে থাকে, সেহেতু আমরা বলতে পারি কি যে এই হাইড্রোলজিক্যাল মডেলিংটাও কি হাইড্রোলজির একটা ফিচার। তো সেখানে বলা আছে কি যে তন্মধ্যে বৃষ্টিপাত প্রবাহ মডেল, হাইড্রোডাইনামিক মডেল ও ভূগর্ভস্থ পানির মডেল অন্যতম। অর্থাৎ কি যে এই ভূগর্ভস্থ পানির মডেলটা, ধরো যে একটা বছরে কোন সময় ভূগর্ভস্থ পানির স্তরটা কোথায় থাকবে, কোথায় নামবে। এইবার ধরো যে বৃষ্টিপাত প্রবাহ মডেল, বৃষ্টিপাতটা কি যে এই বছরের অমুক সময় এতটা বৃষ্টিপাত হইতে পারে, তারপরে এতটা বৃষ্টিপাত হইতে পারে, নাও পারে। কারণ কি একটা নদী বা একটা খাল যখন আমরা মনে করো যে নিয়ে কাজ করব, তখন সেটার ব্যাপারে কি আমাদের বৃহৎ আকারের তথ্য লাগবে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই হাইড্রোলজিক্যাল মডেলিং যদি আমরা না তৈরি করতে পারি, যেমন একটা ব্রিজ তৈরি করব বা দেখা যাচ্ছে একটা বাঁধ তৈরি করব বা কোনো কিছু একটা তৈরি করব, সেক্ষেত্রে যদি আমরা সেটা কোনো একটা জলাধারের ভিতরে, অর্থাৎ কি কোনো একটা প্রবাহ বা কোনো একটা জলাধারের ভিতরে যদি তৈরি করতে চাই, তখন কিন্তু আমাদের হাইড্রোলজিক্যাল মডেলিং সম্পর্কে একটা খুব ভালো ধারণা না থাকলে কিন্তু আমরা সেইখানে ওই প্রকল্প করতে গিয়ে কিন্তু ব্যাপক সমস্যার সম্মুখীন হবো, এমনকি আমাদের প্রকল্পটা ফেইলও হইতে পারে। তো সেই কারণে আমাদেরকে এই প্রবাহ, এই যে আমাদের যে হাইড্রোলজিক্যাল মডেলিংগুলো আছে, সেই মডেলিংগুলো সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। তবে হাইড্রোলজিক্যাল মডেলিংয়ের মধ্যে সবচাইতে বেশি প্রচলিত যে মডেলগুলো, সেগুলোর মধ্যে এই যে 3টা মডেল বলা আছে, দেখো, যে বৃষ্টিপাত প্রবাহ মডেল, হাইড্রোডাইনামিক মডেল। হাইড্রোডাইনামিক মানে কি, এই যে পানিটা, ধরো যে আজকে যে বৃষ্টিপাত বা মনে করো যে বরফ গলনের ফলে নেপালে ধরো মাউন্ট এভারেস্টের ওইখান থেকে যে নদীগুলো এসেছে, সেই নদীগুলো ধরো যে আমাদের দেশে তো আস্তে আস্তে প্রবেশ করেছে সেইখানকার পানিগুলো, তাই না? তাহলে বিভিন্ন নদী চেঞ্জ হয়ে তো তোমার হচ্ছে যে সেটা হচ্ছে যে বাংলাদেশে ঢুকেছে। তাহলে ধরো যে সেইখানে যে পানিটা তোমার হচ্ছে যে তোমার বরফ গলনের ফলে যে পানিটা তৈরি হচ্ছে, সেই বরফ গলনের ফলে যে পানিটা তৈরি হচ্ছে, সেটা তো ধরো যে আজকে যে পানিটা তৈরি হচ্ছে, সেই পানিটা বাংলাদেশে মনে করো যে আসতে, বাংলাদেশের ভিতরে ঢুকতে সেটা কতদিন পরে আসবে, সেটার সম্পর্কে আমাদের ভালো একটা ধারণা থাকা লাগবে। নয়তো দেখা যাচ্ছে যে ওই নেপালে একদিন মনে করো যে বন্যা হলো, ইন্ডিয়া একদিন মনে করো বন্যা হলো, ওই পানিটা কবে আসবে, ঠিক আছে, ঠিক কবে আসতে পারে, আমাদের হাতে কতদিন সময় আছে, আমরা তার ভিতরে কি কি মেজার নিতে পারি, ঠিক আছে? এই জিনিসগুলো সম্পর্কে যদি হাইড্রোডাইনামিক মানে একটা আমাদের ধারণা না থাকে, তাহলে কিন্তু আমরা সেটা খুব ভালো করে জাস্টিফাই করতে পারবো না। সে কারণে কিন্তু হাইড্রোডাইনামিক মডেলটাও কাজে লাগে। তো আমাদের বৃষ্টিপাত প্রবাহ মডেল, হাইড্রোডাইনামিক মডেল এবং ভূগর্ভস্থ পানির মডেলটা নিয়ে মোটামুটি কিন্তু এই হাইড্রোলজিক্যাল মডেলিং আলোচনা করে থাকে, বা দেখা যাচ্ছে হাইড্রোলজিক্যাল মডেলিং এর মাধ্যমে এই মডেলিংগুলো তৈরি করা যায়। তো তারপরে দেখা যাচ্ছে কি হাইড্রোগ্রাফ বিশ্লেষণ। হাইড্রোগ্রাফ বিশ্লেষণ মানে কি, হাইড্রোগ্রাফ, ঠিক আছে, অর্থাৎ কি হাইড্রো বলতে বোঝাচ্ছে যে জলের পরিমাণটা আসলে কি পরিমাণ আছে সেটা আসলে বিবেচনা করা। অর্থাৎ একটা নদীতে দেখবা, তোমার বাড়ির পাশে যদি কোনো নদী থাকে,
দেখবা নদীতে কিন্তু সারা বছরই পানির যে লেভেলটা একই থাকে না, তাই না? নদীতে কি হয় যে বর্ষার সময় পানির লেভেলটা অনেক উপরে থাকে, আবার কি হয় সেটা নিচে নেমে আসে এইরকম। বা দেখা যাচ্ছে যাদের হাওড় অঞ্চল আছে বাসা, তারা আরও খুব ভালোভাবে দেখতে পারো যে হাওড় অঞ্চল কোনো সময় কি চাষাবাদ হচ্ছে, তার মানে কি সেটা শুকিয়ে গেছে। আবার বর্ষার সময় কি হচ্ছে সেটা দেখা যাচ্ছে যে একেবারে পানিতে এত পরিমাণ পানি এসেছে যে পুরোপুরি ওখানে সব কিছু ডুবে যাচ্ছে, কয়েক ফুট গভীর পর্যন্ত ওখানে পানি জমা হয়ে গেছে। তাহলে আমাদের এই হাইড্রোগ্রাফটা আসলে কি হাইড্রোগ্রাফটা মূলত কি ওই ব্যাপারে আলোচনা করে যে সময়ের সাথে যে পানির সমতলের যে তোমার হচ্ছে যে একটা গ্রাফ তৈরি করা যায়, অর্থাৎ সময়ের সাথে যে পানি সমতলের যে পার্থক্যটা হয় বা পরিবর্তন হয়, এইটা নিয়ে এইটা যে গ্রাফের মাধ্যমে তোমার হচ্ছে প্রকাশ করা হয় তাকে কি বলা হয় যে হাইড্রোগ্রাফ। তো সে হাইড্রোগ্রাফটা বিশ্লেষণ করা। তো অর্থাৎ হাইড্রোগ্রাফ সম্পর্কে আমরা তাহলে একটু দেখে আসি যে হাইড্রোগ্রাফ বিশ্লেষণের ফলে আসলে হাইড্রোলজির ফিচার হিসাবে এটা কি কাজ করতেছে। তো সেটা আমরা একটুখানি দেখার চেষ্টা করি যে হাইড্রোগ্রাফ হচ্ছে কোনো স্থানের সময়ের সঙ্গে পানি সমতল উচ্চতার পরিবর্তন নির্দেশক লেখচিত্র, যেটা বললাম একটু আগে, ঠিক আছে? যে পানি সমতল উচ্চতার পরিবর্তন নির্দেশক লেখচিত্র সকল পূর্বাভাস পয়েন্টে পানি সমতল ভিত্তিক হাইড্রোগ্রাফ বিশ্লেষণের সাহায্যে ওই পয়েন্টে পানির আগমনের ক্ষেত্রে জলাধারের আচরণ, বন্যার অবস্থান বিবরণ, পূর্বাভাস প্রণয়নের মাধ্যমে দুর্যোগ প্রস্তুতি ও ক্ষয়ক্ষতি প্রশমনের প্রস্তুতি নিতে সহায়তা করে। অর্থাৎ কি এইখানে আমাদের হাইড্রোগ্রাফের মাধ্যমে যে কোনো জায়গার আমরা একটা পানির যে আগমন এবং নির্গমন এটার একটা টোটালি আমরা চিত্র পাচ্ছি, বা একটা মনে করো যে ধারণা পেয়ে যাচ্ছি যে এখানে এই সময় এই পরিমাণ পানি আসে এবং এখান থেকে এই পরিমাণ পানি বের হয়ে যায়। তারপরে তার কারণে কি হতে পারে যে এখানে নির্গমন ক্যাপাসিটি যতটুকু আছে তার সাথে যদি আগমন বেশি হয় তাহলে কি হতে পারে, বন্যা হতে পারে, দুর্যোগ সৃষ্টি হতে পারে, ঠিক আছে? তাহলে সেই ধরনের যে আমাদের যেহেতু হাইড্রোগ্রাফের মাধ্যমে আমরা সেই ধারণাটা পেয়ে যাচ্ছি, তাহলে আমাদের সেইখানে কি করতেছে যে সেইখানে যে আগে থেকেই বন্যা অবস্থার বিবরণ সম্পর্কে একটা আমরা ধারণা পাচ্ছি, যেখানে বন্যা হলে কেমন বন্যা হতে পারে, যেখানে কি হিউজ বন্যা হতে পারে নাকি জাস্ট একটু কয়েকদিনের জন্য তোমার হচ্ছে যে জলাবদ্ধতা তৈরি হতে পারে। তারপরে কি যে পূর্বাভাস প্রণয়নের মাধ্যমে দুর্যোগ প্রস্তুতি, যে আমাদের অমুক সময় বন্যাটা হইতে পারে, ঠিক আছে? বা দেখা যাচ্ছে যে বিশাল একটা অন্য একটা ঝামেলা হইতে পারে বা ল্যান্ডস্লাইড হইতে পারে। তো যখন আমাদের কোনো জায়গায় দেখি যে একসময় অতিরিক্ত বৃষ্টিপাত হয় তখন কিন্তু সেখানে কিন্তু ল্যান্ডস্লাইড হয়ে থাকে, বিশেষ করে আমরা এটা পাহাড়ি অঞ্চলে দেখে থাকি। তো সেই সব বিষয়েও আমাদের পূর্বাভাস প্রণয়নের মাধ্যমে কিন্তু আগে থেকে আমি দুর্যোগ সম্পর্কে একটা ধারণা পাইলাম, সেই সম্পর্কে একটা প্রস্তুতি নিতে পারলাম, ঠিক আছে? আমি জানমালের ক্ষয়ক্ষতিটা আস্তে আস্তে কমাইতে পারলাম। যেমন দেখা যাচ্ছে যে ল্যান্ডস্লাইডের সময় যদি তার আশেপাশে মানুষজন, তার আশেপাশে যে ঘর বাড়ি থাকে বা যে লোকালয় থাকে সেই লোকালয়গুলো যদি লোকজনে ভরপুর থাকে তাহলে কিন্তু সেখানে প্রচুর মানুষ হতাহত হওয়ার ঘটনা ঘটবে। তাছাড়াও তো মানুষের তোমার হচ্ছে যে যে সম্পদ, সেই সম্পদের তো ক্ষতি হবেই, ঠিক আছে? কিন্তু আমরা যদি আগে থেকে একটু পূর্বাভাস দিতে পারি তাহলে কিন্তু ওইখান থেকে মানুষগুলোকে সরিয়ে নিয়ে আসা অনেকাংশে সম্ভব, ঠিক আছে? দেখা যাচ্ছে 100% না হলেও সেখানে অনেক বেশি অংশে দেখা যাচ্ছে 90%-এরও বেশি মানুষকে সরিয়ে আনা সম্ভব হয়। তো আমরা সেই সব কাজগুলো নর্মালি করতে পারি কি হাইড্রোগ্রাফ বিশ্লেষণের মাধ্যমে। আর এই হাইড্রোগ্রাফ বিশ্লেষণ করতে হলেই আমাদের যেতে হবে কার কাছে? হাইড্রোলজির কাছে। অর্থাৎ হাইড্রোলজির একটা আলাদা ফিচার এটা। তো এরপরে কি আছে আমাদের পানির গুণগত মান, অর্থাৎ কি ওয়াটার কোয়ালিটি বা ওয়াটার প্যারামিটার্স। তো আমাদের ওয়াটার কোয়ালিটি বলতে কি একটা পানির গুণগত মান বোঝায়, তাই না? তো পানির গুণগত মান বলতে কি আমরা পানি তো বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। যেমন ধরো যে আমি পানি খাবার পানি হিসেবে ব্যবহার করব, তাহলে সেই পানিটা অবশ্যই কি হইতে হবে? সেফ ফর ড্রিঙ্কিং হইতে হবে, ঠিক আছে? যদি আমাদের ড্রিঙ্ক করার জন্য সেটা নিরাপদ না হয়, সেই পানিটা পান করার জন্য যদি নিরাপদ না হয়, তাতে ব্যাকটেরিয়া থাকে, তাতে দেখা যাচ্ছে যে গন্ধ থাকে, বা তাতে দেখা যাচ্ছে যে তোমার যে পানিবাহিত যে জীবাণুগুলো অন্যান্য সেইগুলো থাকে, ঠিক আছে? তাহলে কি হইতে পারে যে আমরা এই পানি দ্বারা কন্টামিনেটেড পানি পান করার কারণে আমরা আস্তে আস্তে কি হইতে পারি? ক্ষতিগ্রস্ত হইতে পারি, তাই না? ডায়রিয়া, কলোরিয়ার মতো বড় বড় দেখা যাচ্ছে যে তোমার হচ্ছে যে রোগশোক হইতে পারে, মহামারী চলে আসতে পারে। তো সেই সব ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের সেফ থাকতে হবে। আবার বলতে পারো যে ভাই আমি তো শুধু খাবার পানি নিয়ে এখানে কাজ করব না, এখানে তো আমি শিল্প কলকারখানায় পানি দেবো। হ্যাঁ, শিল্প কলকারখানায় পানি দিবা। এখন শিল্প কলকারখানায় যে পানিটা দিবা সেই পানিটা যদি খড় পানি হয় তাহলে তাদের যে বয়লারটা খুব দ্রুত ক্ষতিগ্রস্ত হবে, তারা যে প্রোডাকশনে যাইতে চাবে সেই প্রোডাকশনটা ব্যাহত হবে। আবার দেখা যাচ্ছে কি সেখানে যদি আমি দেখা যাচ্ছে যে একটু যেমন তোমার মনে করো যে একটা কার্বনেটেড বেভারেজ কোম্পানি, যেমন আমরা যে বিভিন্ন ধরনের কোক খেয়ে থাকি, ঠিক আছে, সফট ড্রিঙ্কসগুলো খেয়ে থাকি। তো এই সফট ড্রিঙ্কসগুলো যখন আমরা খাই তখন এইটা আসলে সফট ড্রিঙ্কসটা কীভাবে তৈরি হয়? এটা কিন্তু একেবারে ডিস্টিল ওয়াটারের মাধ্যমে তৈরি হয়। তাহলে ওইখানে যদি আমি
পানির গুণগত মানটা ভালোভাবে ধরে না রাখতে পারি, তাহলে কি হবে, এই সফট ড্রিঙ্কসটা আমি যদি একটু কন্টামিনেটেড বা দূষিত পানি দ্বারা তৈরি হওয়া থাকে, তাহলে তো ভাই আমরা ওটা খেয়ে তো আরও মনে করো যে ক্ষতিগ্রস্ত হব বা রোগাক্রান্ত হব। পরে দেখা যাবে কি যে ওই শিল্প কারখানার যে প্রোডাক্ট, অর্থাৎ ধরো যে একটা সফট ড্রিঙ্ক, সেটা হতে পারে স্প্রাইট, কোকাকোলা, বিভিন্ন ধরনের আমরা তো খেয়ে থাকি। তো এই যে মনে করো যে ধরো যে কোকাকোলা একদিন এমন ধরা পড়লো, তাহলে কি পরের দিন থেকে মানুষ আর কোকাকোলা খাবে? কোকাকোলা আর খাবে না। অর্থাৎ কি সেখানেও আমাদের কি পানির গুণগত মানটা বজায় রাখতে হবে। এখন বলতে পারো যে ভাই হ্যাঁ, আমি খাবার পানিও গুণগত মান বজায় রাখলাম, শিল্প কলকারখানাটাও বজায় রাখলাম, কিন্তু ভাই আমি সেচের ক্ষেত্রে তো যে কোনো পানি ব্যবহার করতে পারি। হ্যাঁ, সেচের ক্ষেত্রে তুমি অনেক ধরনের পানি ব্যবহার করতে পারো, কিন্তু এইটা বলতে পারো না যে তুমি যে কোনো ধরনের পানি ব্যবহার করতে পারো। কারণ কি, সেচের ক্ষেত্রে আমাদের ধরো যে একটা ফসলেই তো আমরা সেচ দেবো। এখন এই পানিটার ভিতরে যদি এমন কোনো ধরনের মনে করো যে উপাদান থেকে থাকে, যেটা আসলে দেখা যাচ্ছে কি যে পানিতে মিশে আছে, যে আমাদের ওই ফসলে প্রয়োগ করলে ওই ফসলটার শিকড় বা ওই ফসলটা সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঠিক আছে। যেমন হতে পারে কি ওর ভিতরে সালফেট থাকতে পারে, লবণাক্ততা থাকতে পারে। এই জিনিসগুলো যদি আমরা কি বলা যায়, লবণাক্ত পানি যে সেচ দিই, সালফেট অবস্থায় যে পানি তোমার হচ্ছে যে সেচ দিই ওই পানি দিয়ে, তাহলে তখন কি হবে, ওইখানকার যে টোটালি তোমার হচ্ছে যে লবণ পানি দিলে কি হবে, লোনার যে প্রভাবটা আছে সেটা চলে আসবে। সালফেট দিলে কি হবে, ওটার সরাসরি সালফেটটা শিকড়ে আসার কারণে একটু বেশি মাত্রা আসার কারণে কি হবে, শিকড় ক্ষতিগ্রস্ত হবে, যার কারণে কি হবে, ফসলটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে সেচ দিয়ে আমি কি ফসলটার আরও উন্নতি করতে চেয়েছিলাম, সেখানে কি হলো, ফসলের অবস্থার আরও অবনতি হলো। তাহলে আমরা সেই যে সর্বোচ্চ যে আমরা চাচ্ছিলাম যে সেচ দেওয়ার আসলে উদ্দেশ্যটা কি থাকে, যে আমাদের ফলনের পরিমাণটা যাতে বাড়ে, ঠিক আছে, অর্থাৎ ক্রপ ইল্ডিং যাতে বাড়ে। তো সেই ক্রপ ইল্ডিংটা আসলে কি হচ্ছে, ক্রপ ইল্ডিং কমে যাচ্ছে। তাহলে আমাদের অবশ্যই পানির গুণগত মান সম্পর্কে একটা ভালো ধারণা রাখতে হবে, এবং সেটা কিন্তু হাইড্রোলজিতে আলোচনা করা হয়। অর্থাৎ আমরা যদি একটুখানি চিন্তা করি যে ডিপিএইসির নাম আমরা শুনেছি, অর্থাৎ জনস্বাস্থ্য প্রকৌশলের যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গেলেই, ঠিক আছে, dpec.gov.bd-তে গেলেই দেখতে পারবা যে ওখানে তুমি যদি সার্চ দাও যে dpec.gov.bd/ দিয়ে যদি দাও যে ওয়াটার প্যারামিটার, ঠিক আছে, তাহলে ওয়াটার প্যারামিটারগুলো দিলে তখন দেখিয়ে দেবে যে এই প্যারামিটারটা এতটুকু থাকবে, যে এই পানিতে আর্সেনিক এতটুকু থাকতে পারবে, তাইলে আমি খাইতে পারবো, পানিতে কালার এতটুকু থাকতে পারবে, পানিতে লেড বা সীসা এতটুকু থাকতে পারবে। এইরকম প্যারামিটার ওখানে হলেও 30-35টা পাবা, ঠিক আছে। তাহলে আমাদের এই যে প্যারামিটারগুলো যখন আমি মেনটেন করতে পারবো, তখন আমি বলতে পারবো কি এই পানির একটা গুণগত মান বজায় রাখা গেছে, ঠিক আছে। ওটা শুধু কি ড্রিঙ্কিংয়ের জন্য, আর সেচের ক্ষেত্রে তো একটু আলাদা, ঠিক আছে, শিল্প কলকারখানার ক্ষেত্রে আরও একটু আলাদা। তো আমরা সেটা আশা করা যায় বুঝতে পারছি। তো দেখা যাক এখানে কি বলা আছে, যে হাইড্রোলজি ভূপৃষ্ঠ ও ভূগর্ভস্থ পানির উৎস হতে প্রাপ্ত পানির গুণগত মান বিবেচনা করে, ঠিক আছে, যেটা বললাম। তো এই হাইড্রোলজির মাধ্যমে ওই ওয়াটার প্যারামিটারগুলো সেট করা আছে, ঠিক আছে। তাহলে হাইড্রোলজি নিয়েই আমাদের কাজ করতে হচ্ছে, যার কারণে আমরা ওই প্যারামিটারগুলো পাচ্ছি। তারপরে কি বলা আছে, সুস্বাস্থ্য বজায় রাখার লক্ষ্যে নিরাপদ পানি পান ও ব্যবহার নিশ্চিত করার জন্য পানির গুণগত মান মূল্যায়ন অপরিহার্য। আসলে ওই যে সব কথার এক কথা, এই যে লাস্ট কথাটাই বলে দিয়েছে, যে নিরাপদ পানি পান ও ব্যবহার নিশ্চিত করার জন্য পানির গুণগত যে মানটা আছে সেই মানটা মূল্যায়ন করাটা অবশ্যই অপরিহার্য। তো আশা করি এই ভিডিওতে আমরা এখানে যে 3টা ফিচার নিয়ে আলোচনা করলাম, সেই 3টা ফিচার নিয়ে তোমাদের সামনে একটা সাম্যক ধারণা উপস্থাপন করতে পেরেছি। তো আমরা নেক্সট ভিডিওতে আরও 3টা ফিচার নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এখানে আমাদের 10টা ফিচার সম্পর্কে আলোচনা শেষ হয়ে গেল।